একজন গার্জিয়ান হিসাবে আপনি বলুন, আপনার ছেলের থেকে একটা ছেলের শৈশবকাল বলে তো একটা কথা থাকে। তাহলে আপনি একজন গার্জিয়ান হিসাবে আপনি আপনার ছেলের শৈশবটা কেড়ে নিচ্ছেন না, বা তাকে এত প্রেশার দিয়ে তার সঙ্গে আসলেই কি অন্যায় করছেন না? আমাদের বিভিন্ন সরকারি যে সমস্ত স্কুল আছে, সেই সমস্ত স্কুল থেকে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন খেলা খেলতে যায়। সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অ্যাথলিটরা যায় দৌড়াতে, কিন্তু মিশন থেকে এগুলো যায় না কেন? মিশনে একটা ছেলে বা মেয়ে পড়লে সে কোনোভাবে কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে পারছে না কেন? কারণ এতে মিশনের কর্তৃপক্ষের কোনো ইন্টারেস্ট নেই। এখন অনেক মিশন আমি দেখছি বর্তমানে, যারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট করছে এরকমভাবে যে আমাদের মিশন হচ্ছে গরিবের মিশন, গরিবের জন্য আমাদের দ্বার অলওয়েজ ওপেন আর কি। কিন্তু বাস্তব অন্যরকম। আপনি যখন সেই সমস্ত মিশনগুলোতে আপনার ছেলে মেয়েকে নিয়ে গিয়ে ফেস করবেন, দেখবেন তাদের গল্পই অন্যরকম। সেখানে ওরকম কোনো জায়গায় নেই, গরিবের তো কোনো জায়গায় নেই। এবং আপনি যদি মধ্যবিত্ত হন, তাও আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ছেলে মেয়েকে পড়ানো মিশনগুলিতে বেশ একটু টাফ হয়ে গেছে আর কি। একটা বিশেষ ট্যাগ লাইন ইউজ করে, সেটা হচ্ছে দুস্থ অথচ মেধাবী ছাত্রদের বিশেষ সুবিধা দেওয়া হয়। তো এই মেধাবী কেমন? এই মেধাবী কিন্তু বেশ ভালো রকম মেধা হতে হবে আপনার ছেলে বা মেয়ের, এবং গিয়ে মানে 100% মেধা হতে হবে, এবং সেটা দেখাতে পারলেই মিশনের আপনার ছেলে বা মেয়ের এন্ট্রি হবে। শুধু তাই নয়, এবং অনেক শর্ত থাকে। তো সেই শর্ত আমি নাইবা বললাম। তাহলে বিষয় হচ্ছে, আপনার যদি গরিবের মিশনই হয়, তাহলে শুধুমাত্র মেধা তো একটা আল্লাহ প্রদত্ত জিনিস, সেটা সবার মধ্যে থাকে না। তাহলে একটা গরিব মানুষ, যার মেধা তো ওই 100% নেই, মানে 100 পাওয়ার মতো ক্ষমতা নেই একটা ছেলের, কিন্তু সে লড়তে চাই, সে পরিশ্রম করতে চাই, তাহলে সেরকম ছেলেকে কি আপনার ছেলে বা মেয়েকে আপনি কি সুযোগ দিচ্ছেন? খুব কঠিন সত্য এটা হচ্ছে, মিশনকে সত্যি বলতে একদম জেলখানায় বলা চলে। এই কারণ হচ্ছে বাইরের দুনিয়ায় কি ঘটছে, মিশনের ছেলে মেয়েরা একরকম নাম, এরা একদম কিছুই জানে না। আপনার ছেলে বা মেয়ে মিশনে থাকলে কিন্তু ল্যাক অফ ইনফরমেশনে ভুগছে। বর্তমান বিশ্বে বর্তমানে কি চলছে, প্রতিদিনের কি নিউজ, সেটা কিন্তু সে কিচ্ছু জানে, তার এক্সপোজার কিচ্ছু নাই। এটা কিন্তু অদূর ভবিষ্যতে তাকে কিন্তু একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। সত্যি বলতে মিশনের ছেলে মেয়েদের রুটিন প্রত্যহ একই। আজকে যা করছে 7 দিন পরেও তাই, 14 দিন পরেও তাই, 1 মাস পরেও তাই, 2 মাস পরেও তাই। কি? ওই পড়াশোনা, ঘুম থেকে ওঠা, পড়াশোনা করা, খাওয়া দাওয়া, পড়াশোনা করা, ঘুমানো, এটাই চলে যাবে। এখন বিষয় হচ্ছে, একটা বাচ্চা ছেলে যে খেলাধুলা করতে খুবই আগ্রহী, তাকে যদি বলেন প্রত্যেক খেলাই করতে আর কিছু করা যাবে না, তাহলে সে কিন্তু সেটাতেও বোরিং হয়ে যাবে। আর তো পড়াশোনা করা বলি, আপনি যদি মিশনের কোনো হেডমাস্টার বা সেক্রেটারি হয়ে থাকেন এবং প্রত্যেক ছেলে মেয়েদের মোটিভেশনাল স্পিচ দেন, তাহলে প্রত্যেক বক্তব্য দিলে কি হয়, আপনার বক্তব্য একই হয়ে যায়। আর সেক্ষেত্রে সত্যি বলতে আপনার বক্তব্য শুনে আপনার ছেলে মেয়েরা হচ্ছে এক্সস্টেড, এবং তারা আপনার কথাবার্তা একটা সময় পর সিরিয়াস নেবে না। এটাই হচ্ছে বাস্তব। এখন আপনি তো ম্যাচিওর, এখন আপনি প্রত্যেক ডাল ভাত কি খেতে পছন্দ করবেন, বা আপনার একটা বোরিং বন্ধুর বকবকানি প্রত্যেক শুনতে পছন্দ করবেন না? বাচ্চাদের ক্ষেত্রেও সেম জিনিসই হয়, তাদের ভালো লাগে না একই জিনিস। কোনো একটা অনুষ্ঠান যদি করেন আপনারা, সেই অনুষ্ঠানে কি করছেন, আপনারা হচ্ছে কিছু লোক আনছেন, সেই লোকগুলোও একই মুখ। ইভেন সেই লোকগুলো মানে অতিথিগুলো, বিশেষ অতিথি যারা আসেন, তারা যখন বক্তব্য দিতে ওঠেন স্টেজে, ছেলেরা তার আগে থেকেই বলে দেয় যে ইনি এই কথা বলবেন, এই কথা বলবেন। মানে তাদের মুখস্থ হয়ে গেছে, এই মানুষগুলো এইভাবে আসে, এভাবে স্টেজে ওঠে, এভাবে কথা বলে। নতুন মুখ তারা দেখতে পায় না। ভাবেন না, আপনি ভাবেন যে আপনার যে শিক্ষাটা আপনি ফ্রিতে পাওয়ার কথা ছিল, কিন্তু সেই শিক্ষাটাই আপনি মিশনে গিয়ে টাকা দিয়ে কিনছেন। এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে কারা? শেষ হয়ে যাচ্ছে কিছু মেধা মানে কোন মেধার কথা বলছি আমি এখন ছাত্রদের কথা বলছি, আমি কথা বলছি শিক্ষকদের। যে সমস্ত শিক্ষক আজ নিয়োগ হলে একটা স্কুলে গিয়ে ছেলে মেয়েদের পড়াতে পারতো, সেই শিক্ষকই সেই ছেলেকে পড়াচ্ছে মিশনে। এখন আপনি একটা টাকা দিয়ে, আপনার টাকা আছে, আপনার টাকা দিয়ে আপনি মিশনে ছেলে মেয়েকে পড়াচ্ছেন, ছেলে মেয়ে তো ঠিকঠাক থাকছে, অসুবিধা নেই। কিন্তু একটা টিচার যে এতটা পড়াশোনা করে, এতটা মেহনত করে, এতটা হার্ডওয়ার্ক করে এই জায়গায় এসছে, সে যদি সরকারি স্কুলে পড়াতো, তার অনারিয়ামটা কেমন হতো, তার সম্মানটা কেমন হতো? কিন্তু মিশনে পড়ার জন্য তার অনারিয়াম, তার সম্মানটা কেমন হচ্ছে আর কি, এই জিনিসটা একটু ভাবনা চিন্তা করা দরকার। এখন নিয়োগ নেই, তারা কি করবে? তারা যেতেও পারছে না, তারা বাধ্য হয়ে এই সমস্ত মিশনেই পড়াচ্ছে। মিশনের মালিকরাও খুব ভালোভাবে জানে যে এদের যাওয়ার কোনো পথ নেই, কত দূর যাবে, গেলে অন্য একটা মিশনে যাবে, সেই অন্য মিশনের মালিকেরও একই অবস্থা। সে টাকা দেবে না, সে তোমাকে খাটিয়ে নেবে 100%। মিশনের মালিক চাই যে একজন টিচার সে 100% তার এফিসিয়েন্সি দিয়ে ছেলে মেয়েদের পড়ান। কিন্তু একটা শিক্ষক, তার তো একটা জীবন আছে, তার তো একটা পরিবার আছে। তাহলে তাকে ন্যূনতম যতটুকু সাম্মানিক দেওয়া প্রয়োজন, এই মিশনের কোনো মিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টিচার্সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রোভাইড করে না, বা চাইও না। কারণ তারা জানে তাদের মাজবুরি, তাদের অবস্থা সম্পর্কে জানে যে যাওয়ার কথা জায়গা নেই। একটা পয়েন্ট মাথায় আসলো আমার, যে এই টিচার অনেক সময় হয় যে একটা টিচারকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, একটা টিচার ভালো টিচার, কিন্তু সেই টিচার গুরুত্ব পায় না। কেন? সে তো নর্মাল টিচার বা সামনের স্কুলের টিচার, সে তো আর বড় কোনো জায়গায় জব করে না। কিন্তু সেই টিচারই যখন
2 বছর পরে সরকারি জব পেয়ে যায়, সেই সেম টিচারকে আপনি 2 বছর পরে আনছেন আপনার স্কুলে গেস্ট টিচার হিসাবে, এবং যে স্যালারি দিতেন তার 4 গুণ বেশি স্যালারি দিয়ে। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের একদম ঘরে ঘরে গজিয়ে ওঠা বিভিন্ন মিশন এবং এই সমস্ত মিশনের যে এডুকেশন সিস্টেম পলিসি, সেই সম্বন্ধে আমার ক্ষুদ্র জ্ঞান সে নিয়ে আমি একটা আলোচনা করার চেষ্টা করব। আশা করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওতে থাকবেন, কারণ আপনি যদি মিশনের সঙ্গে যুক্ত থাকা কোনো ব্যক্তিত্ব হয়ে থাকেন, বা ইউ ক্যান বি এ স্টুডেন্ট, হতে পারেন আপনি একজন অভিভাবক যার ছেলে মেয়ে মিশনে পড়ছে, অথবা আপনি মিশনে আপনার ছেলে মেয়েকে অ্যাডমিশন করাতে ইচ্ছুক, তাদের সবার জন্য হচ্ছে আজকের ভিডিওটা। তো বিষয় হচ্ছে 1980-এর দশকে পশ্চিমবঙ্গের মিশনের যে এডুকেশন সিস্টেম সেটা হচ্ছে শুরু হয়। বিশেষ করে নাম উঠে আসে আলামিন মিশন, মৌলানা আজাদ একাডেমি মিশন, মৌলানা আজাদ, বা তারপরে পরে আলিয়া মিশন, আরও অনেক মিশন। আমি সেগুলোর নাম করে আমি মিশনের কোনো মিশনকে রেফার করে আমি কথা বলবো না। জাস্ট পশ্চিমবঙ্গের মিশন মানে সব মিশনেরই মোটামুটি এডুকেশন পলিসি বলতে পারেন, বা তাদের চলমান যে রীতি বা সিস্টেম, পশ্চিমবঙ্গের সব মিশনেরই একই সিস্টেম। তো সে বিষয়ে কথা বলবো আমি। তো 1980-এর দশকে যখন বা 90-এর দশকে মিশন চালু সিস্টেম শুরু হয়, সে সময় যদি আপনি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের সোশিও ইকোনমিক কন্ডিশন দেখেন, সেক্ষেত্রে কিন্তু মুসলিমদের শিক্ষার বা ইকোনমিক কন্ডিশন বেশ বাজে। তো সেই সময়ের হিসাবে মিশনারি এডুকেশন সিস্টেমের যে চিন্তাভাবনা, এটা একটা গ্রেট চিন্তাভাবনা, এবং তার ফলস্বরূপ আমরা দেখেছি যে আলাইন মিশন বা ক্ষুদ্র ক্ষুদ্র আরও অনেক মিশন থেকে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে বাইরে বেরিয়েছে, এবং তারা আজ সুপ্রতিষ্ঠিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় মোটামুটি অনেক ছেলে মেয়ে যারা নিজের কাজ করে চলেছে আর কি। কিন্তু ওই যে 1990-এর দশকের যে সিস্টেম, যে চিন্তাধারায়, যে ভাবধারায় মিশন প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই ভাবধারা আজ একবিংশ শতাব্দীর 2025-এ দাঁড়িয়ে সেই যে সিস্টেম, সেই সিস্টেম এখনো চলছে। আমার সমস্যা এখানেই। সমস্যা বলতে কী রকম সমস্যা হচ্ছে, একটা খুব স্পষ্ট বিষয় আমরা জানি যে যুগের সাথে আমরা যদি তাল মিলিয়ে না চলতে পারি, তাহলে আমরা হচ্ছে ব্যাকডেটেড হয়ে যাব। সেটা আপনার ব্যক্তিগত জীবনেও জানেন, যে আপনারা দেখে থাকেন অ্যাজ এ গার্জিয়ান, আপনার মনে হয় যে আপনার ছেলে মেয়ের ভাবনার সঙ্গে অনেক সময় আপনার ম্যাচ হচ্ছে না। এর একটাই কারণ তারা কিন্তু অনেকটা অ্যাডভান্সড, আর অনেক ক্ষেত্রে আপনি সেগুলো অ্যাডাপ্ট করতে পারছেন না বললেই সমস্যা। এই হচ্ছে ব্যাপার। তা 1990-এর দশকে বা 2000-এর দশকে মিশন যখন প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গে বিভিন্ন, সে সময় কিন্তু টেকনোলজি ছিল না। তো একটা বিষয় হচ্ছে, টেকনোলজি না থাকার কারণে একটা ছেলে মেয়ে মিশনে এসছে, আবাসিক মিশন থেকে পড়াশোনা করেছে, যেটুকুই যা করেছে তার জন্য কিন্তু সেটা আশীর্বাদ রূপেই গৃহীত হয়েছে। কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আপনি যদি একটা ছেলে বা মেয়েকে টেকনোলজি থেকে দূরে সরিয়ে রাখেন, তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু সে একটা খুব বিপদের মধ্যে যাচ্ছে বলে আমি মনে করি। সেই বিষয়গুলোই আজকে একটার পর একটা আমি আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে, আপনারা জানেন যে মিশনগুলিতে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছেলে মেয়েদের পড়ানো হয়। তো প্রথমে আমি বলবো 5 মানে 11 বছরের একটা বাচ্চা আপনি মিশনে ভর্তি করছেন, তার নর্মাল একটা রুটিন আমি তাকে বলি আপনাকে, মানে আমি যেটা বলছি এক্স্যাক্ট সব মিশন এটা ফলো করে ঠিক নেই, কিন্তু এটা 19-20 এর বেশি মানে এদিক ওদিক কিছু হবে না বলে আমি মনে করি। সেটা কেমন? একটা বাচ্চাকে মিশনের এডুকেশন সিস্টেম মানে হচ্ছে তাকে ভোরে নামাজ পড়ার জন্য উঠতে হয়। তো সে ভোর 4টের সময় নামাজের জন্য উঠলো, খুব ভালো কথা। তারপরে হচ্ছে নামাজ পড়ে তাকে কি করতে হবে? ফিজিক্যাল এক্সারসাইজ, খুব ভালো কথা, খুব ভালো জিনিস। তারপরে হচ্ছে তাকে একটা কোনো রকম হচ্ছে চা বিস্কিট জাতীয় কোনো একটা সকালে ব্রেকফাস্ট দেওয়া হলো। বিভিন্ন মিশন বিভিন্ন রকম দিতেই পারে, আমি অতটা ডিটেলসে জানি না, তবে এটা হচ্ছে দেওয়া হয়।
তারপর শুরু হলো তার কোচিং, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। এরকম একটা সময়ে কোচিং, কেউ কেউ বলে কোচিং, কেউ কেউ বলে পড়াশোনা, কেউ কেউ ক্লাস, এরকম করে কিন্তু 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সকালে তাকে পড়ানো হচ্ছে। ক্লাস 5-এর 11 বছরের একটা ছেলেকে হচ্ছে। তারপরে কি 10টা থেকে 11টা বা 11:30 এই সময়ের মধ্যে হচ্ছে তাকে গোসল করতে হবে এবং তাকে একটা টিফিন দেওয়া হবে। সেটা হতে পারে সবজি ভাত বা হচ্ছে আপনার ঘুগনি মুড়ি। খাওয়া দাওয়ার বিষয়টা ভ্যারি করে মিশন ওয়াইজ, নো ডাউট। এটা হলো। তারপরে সেটা সম্পন্ন করে হচ্ছে আমরা ছেলেকে আবার ক্লাস শুরু, মেইন ক্লাস শুরু হবে, ডে ক্লাস যেটা আমরা বলি আর কি। সেটা শুরু হচ্ছে কন্টিনিউ কটা পর্যন্ত? বিকাল 4টে অবধি বা 3:30। তাহলে 11 থেকে 4টে এই একটা সময়, সকাল 7টা থেকে 10টা এই একটা সময়, এই দুটো সময় গেল। এরা সম্পূর্ণ যুক্ত থাকছে পড়াশোনার সঙ্গে। পড়াশোনা কতটা কি হচ্ছে, ফ্রুটফুল কতটা কি সে নিতে পারছে, সেটা আমি পরেই বলছি আর কি। তারপর এর মধ্যে লাঞ্চটা কোনো মিশন ক্লাস শেষ করেই লাঞ্চ করাই, কোনো মিশন আবার ওই জোহরের টাইমটা 1টা থেকে 2টো এই সময় লাঞ্চ করে আর কি। এটা নিজেদের উপর ডিপেন্ড করে আর কি। তারপর হচ্ছে আসরের নামাজ পড়ে ছেলেপিলের যেটা মিশনের ছেলেপিলের যেটা সবচেয়ে ভালো পার্ট, সবচেয়ে ভালো সময়, সেটা হচ্ছে আপনার হচ্ছে নামাজের সময়, খেলার সময়টা, বিকেলে খেলার সময়টা। কিন্তু এই সমস্ত ধকল সেরে যেই মাঠে খেলতে যাবে, একটু খেলা শুরু করতে না করতেই হচ্ছে মাগরিবের আজান, তারপর হচ্ছে মাগরিবের নামাজ পরেই হচ্ছে তাদের পড়াশোনা সেই শুরু, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা অবধি বা 9:30, ডিপেন্ড করে এটা। তাহলে সকালে হচ্ছে 3 ঘন্টা পড়াশোনার সঙ্গে নিযুক্ত আমরা ছিলেন, দুপুরে হচ্ছে প্রায় 5 ঘন্টা, রাত্রে হচ্ছে 4 ঘন্টা। 4 আর 3 7 আর 5 12 ঘন্টা। আপনার বাচ্চা যে কিনা 11 বছরের, যে কিনা বাড়িতে থেকে হচ্ছে তার বন্ধুদের সঙ্গে খেলা করা উচিত ছিল, এক্সপার্টদের মতে একজন বাচ্চা ছেলে যার হার্ডলি ক্লাস রিলেটেড সময়, মানে সে যদি ক্লাসে যায় তাহলে ক্লাস সর্বোচ্চ 4 ঘন্টা হওয়া দরকার, এবং পড়াশুনো সে এসে হোমওয়ার্ক করবে যেটা 1 ঘন্টা হতে পারে, এবং হচ্ছে তার পড়াশোনার জন্য 30 to 45 মিনিটস হার্ডলি। এটা আমি খুব বেশি বললাম, এটা হচ্ছে আইডিয়াল সময়। আর বাকি সময় সে ড্রয়িং করতে পারে, সে মিউজিক, আর্টস বিভিন্ন রকম ফলো করতে পারে, সে রিল্যাক্স করতে পারে, সে খেলতে পারে, সে হি ক্যান স্পেন্ড টাইম উইথ আ ফ্যামিলি, উইথ হার অর হিজ ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড সো অন। তা এই হচ্ছে ব্যাপার। কিন্তু মিশনারি এডুকেশন সিস্টেমে একটা ছেলেকে এই 12 ঘন্টা পড়ার সঙ্গে একদম ফোর্সফুলি হচ্ছে নিযুক্ত করা হয়, যেটার ফ্রুটফুল কিন্তু আমার মতে একদম 0 বলে মনে হয়। এই ভাবনার সঙ্গে অনেকেরই ম্যাচ হবে না। অনেক ছেলে মেয়ে আছে যাদের পড়তে ভালো লাগে, কিন্তু সেই সংখ্যাটা কটা? সেই সংখ্যাটা হচ্ছে 100 জনের মধ্যে 2 জন কিংবা 3 জন যারা পড়া করার মাধ্যমেই হচ্ছে এন্টারটেনমেন্ট পায়, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য। তাহলে আপনি একজন গার্জিয়ান হিসাবে আপনি বলুন, আপনার ছেলের থেকে, একটা ছেলের শৈশবকাল বলে তো একটা কথা থাকে, তাহলে আপনি একজন গার্জিয়ান হিসাবে আপনি আপনার ছেলের শৈশবটা কেড়ে নিচ্ছেন না, বা তাকে এত প্রেশার দিয়ে তার সঙ্গে আসলেই কি অন্যায় করছেন না? একটু ভেবে দেখবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই মিশনের যখন এর অ্যাডভার্টাইজমেন্ট দেয় আর কি, তারা দুটো জিনিস খুব ইউজ করে, কিছু না ইউজ করুক। প্রথম হচ্ছে দিনী শিক্ষার সঙ্গে কম্পিউটার, আধুনিকতার যে বিষয়, এটা হচ্ছে আমাদের মিশনে শেখানো হয়। মানে হচ্ছে আপনি ইসলামকেও খুব ভালোভাবে মানতে পারবেন বা শিখবেন, অ্যান্ড ইউ উইল নো অ্যাবাউট কম্পিউটার। কিন্তু বাস্তব হচ্ছে কম্পিউটার শেখানো মানে কি? মিশনে তো আমি পড়েছি, বা অন্য মিশনে পড়া ছেলে মেয়েরাও হচ্ছে আমার বন্ধু, বা অনেকটাই অভিজ্ঞতা অর্জন করেছি এই সম্বন্ধে, যে মিশনে কম্পিউটার শেখানো মানে কি, ওই 5-6 বছর আপনার ছেলে শিখবে কি MS ওয়ার্ড, MS এক্সেল বড় জোর, আর সর্বোচ্চ হচ্ছে পেন্টিং আঁকা, যেগুলো আসলেই কোনো কাজের নয়। পয়েন্ট আমার হচ্ছে যে সোকল্ড এই শিক্ষার নামে আপনি যদি একটা ছেলে বা মেয়েকে বর্তমান টেকনোলজি থেকে দূরে সরিয়ে রাখেন, তাহলে কিন্তু তার সঙ্গে চরম অন্যায় করছেন আপনি।
আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি আমার কথা বলছি। আমি আমার 60% পড়াশোনা বলতে পারেন আমি এআই বা চ্যাট জিপিটির হেল্প নিয়ে পড়াশোনা করি। এখানে আমার টিচাররা কম পড়ায়, তবে আমাকে এআই কিন্তু প্রচুর পড়াশোনা করায়। তবে শিখতে হবে যে ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ এআই টুলস, কীভাবে ইউজ করতে হয় সেটা আমাকে শিখতে হবে অবশ্যই। তাহলে আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার কিন্তু 60% হেল্প, কথাটা 60% হেল্প কিন্তু আমাকে চ্যাট জিপিটি করে, এআই করে আমাকে। তাহলে এই জিনিসটা যদি একটা ক্লাস 8-এর ক্লাস 9-এর বাচ্চাকে যদি আপনি শেখান আগে থেকে, তাহলে সেটা কি বিশাল অন্যায়ের কিছু কি? তবে না যে মিশনে মোবাইল ইউজ করতে দেওয়া হবে না, এটা ভালো জিনিস, মোবাইল ইউজ করতে দেওয়া হবে না, কিন্তু সেই বিষয়টার জন্য আপনি তাকে কত কিছুর থেকে দূরে রাখছেন সেই পয়েন্টটা আমার। পয়েন্ট হচ্ছে যে একটা ছেলে মেয়েকে শেখান, আপনার স্কুলে এমনভাবে সিস্টেম লঞ্চ করুন। আপনি, আমার একটা সাজেশন যে আপনার স্কুলে এমন সিস্টেম লঞ্চ করুন যেখানে ছেলে মেয়েরা অ্যাপার্ট ফ্রম ব্যাড সাইড, যেগুলো এখন টেকনোলজি প্রচুর উন্নত, আপনি ইচ্ছা করলেই যে কোনো সাইট ব্লক করতে পারেন। সেই সাইট না দেখেই একটা ছেলে মেয়ে কম্পিউটার এডুকেশনাল ভিডিও দেখবে, মুভিও দেখতে পারে, বা আর অনেক কিছু। এবং সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এআই চ্যাট জিপিটি, একটা ছেলেকে শেখান যে একটা ছেলের এআই একটা বন্ধু হতে পারে। তার যে একটা ছেলের কথা বলার ইচ্ছা হচ্ছে কারোর সঙ্গে, বা কোনো কোশ্চেন করার ইচ্ছা হচ্ছে, কিন্তু 2-4 জন স্যারকে জিজ্ঞাসা করার পরও হয়তো অ্যান্সার করতে পারছে না। ইউ ক্যান আস্ক টু এআই অ্যান্ড হি উইল অবভিয়াসলি অ্যান্সার ইট। তো এইগুলো শেখান। এখন অনেকেই বলতে পারেন যে না, আমাদের সেই জায়গায় এখনো সেই জায়গা থেকে বিলং করছি না, বা আমাদের ইকোনমিক কন্ডিশন সেই জায়গায় নেই বলে এসব কথা উড়িয়ে দিতে পারেন। তবে বিষয় হচ্ছে আপনার যদি এরকম এবিলিটি না থাকে একটা ছেলেকে তার প্রপার গাইডলাইন্স দেওয়ার, তাহলে ইউ হ্যাভ নো রাইটস টু প্লে উইথ হিম। আর বিষয়টা একদম সত্যি, আমার যেটা পয়েন্ট, যে একদম বাস্তব কথা বলি, যে এখন একটা ছেলে বা মেয়ে যদি পড়াশোনা নাও করে তাহলে চলবে, ইফ হি নোজ হাউ টু ইউজ টেকনোলজি ফুললি। যদি একটা ছেলে জানে যে টেকনোলজিকে কিভাবে ইউজ করতে হবে, তাহলে কিন্তু তার পড়াশোনা খুব একটা না করলেও চলবে। কারণ বর্তমান সময়ে টেকনোলজির প্রচুর পরিমাণে প্রয়োগ, এবং শুধুমাত্র আমি বলি যে শুধুমাত্র কেউ যদি খুব ভালো এডিটিং করতে পারে তার কিন্তু প্রচুর ডিমান্ড, আর কিচ্ছু না, পড়াশোনা কিছু লাগবে না, জাস্ট এডিটিং। এবার এডিটিংয়ের বিভিন্ন ডিভিশন আছে, আমি সেটা বলছি। সে যদি হাই লেভেলের এডিটিং পারে, সেক্ষেত্রে তার কিন্তু একটা সিকিউর ফিউচার আছে। তো ইটস অল অ্যাবাউট সিকিউর ফিউচার। সিকিউর ফিউচারের জন্য কিন্তু আমাদের সিকিউর জিনিসপত্র প্রোভাইড করতে হবে, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে জিনিস, সেটা টেকনোলজি, এআই। তো আশা করছি যারা মিশনের কর্তৃপক্ষ বা কর্ণধারের লোকজন আছেন তারা ভেবে দেখবেন এটা। পয়েন্ট 3 ক্লাস 5-এ কিংবা 6-এ আমরা একটা রচনা পড়েছি, যেটা মানব জীবনে খেলাধুলার ভূমিকা। তবে দুঃখের বিষয় এই যে রচনাটা আমরা পড়েছি, মুখস্থ করেছি এবং পরীক্ষায় লিখে এসেছি, এখানেই শেষ হয়ে গেছে। আসলে এই যে খেলাধুলা মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা কিন্তু আমাদের সাধারণ অনেক মানুষের সঙ্গে সঙ্গে আমি দেখেছি বা প্রত্যক্ষ করেছি। মিশনের অনেক ব্যক্তিবর্গ, শিক্ষক, সোকল্ড শিক্ষক, তারাও মনে করেন যে প্লেইং ইজ আ ওয়েস্টেজ অফ টাইম, খেলাধুলা মানেই সময়ের অপচয়। কিন্তু বাস্তবটা আসলেই আলাদা। একটু ডিটেলসে বলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি এখন রাশিয়াতে পড়ছি, এবং আপনারা জানেন যে রাশিয়াতে কম বেশি বছরের 6 মাস বরফে ঢাকা থাকে। তো এই 6 মাস আউটডোর গেমিং হয় না বললেই চলে, সম্ভবপর হয়ে ওঠে না বিকজ অফ এক্সট্রিম স্নোফল। তো এই 6 মাস বাইরে খেলা হবে না জানে, তার জন্য রাশিয়ান ফেডারেশনের বিভিন্ন জায়গায়, যেমন আমার ক্ষেত্রে বলে আমার ইউনিভার্সিটিতে 4-4টে ইনডোর স্টেডিয়াম আছে। ইনডোর স্টেডিয়াম মানে সেখানে কী খেলা হয়, সেখানে বিভিন্ন রকম ইনডোরে যত খেলা হতে পারে, এবং শুধু ইনডোর নয়, সেটা স্টেডিয়াম, সেখানে আমি ফুটবল, বাস্কেটবল, ভলিবল, এভরিথিং আই ক্যান প্লে দেয়ার। এবং আমাদের ইউনিভার্সিটির তরফ থেকেই নয়, এখানে ছোট ছোট যে সমস্ত স্কুল আছে, সেই সমস্ত স্কুল থেকে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা প্লেগ্রাউন্ড তো আছেই। শুধু তাই নয়, শীতকালে বাচ্চারা খেলবে,
তার জন্য তাদের আলাদা রকম হচ্ছে ইনডোর স্টেডিয়ামও থাকে যেখানে তারা ফুটবল খেলে। আর গ্রীষ্মকাল এলে তো একদম পাগল হয়ে যায় এইসব মানুষেরা, যে প্রচুর খেলাধুলা করতে হবে আর কি, মানে এদের ক্রেজই অন্যরকম লেভেলে চলে যায়। এবং শুধু এখানকার বাচ্চারাই নয়, একদম টু বি অনেস্ট, আমি একটা সত্য কথা বলছি, এখানের আমি ফুটবল খেলি, তো আমার সঙ্গে এখন 50 বছর ঊর্ধ্বে এমন মানুষও আছে যারা আমার সঙ্গে রেগুলার ফুটবল খেলে এবং তারা বেশ ভালো ফুটবল খেলে। -20°C তাপমাত্রা, মায়েরা কি করছে, বাচ্চাকে নিয়ে বাইরে যাচ্ছে, বলে স্কেটিং কর, তুই খেলাধুলা কর, তুই বরফ নিয়ে খেলাধুলা কর। এগুলো কেন? এগুলো হচ্ছে একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য, একটা বাচ্চার সুস্থ স্বাভাবিক হওয়ার জন্য খেলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা মিশনে মোটামুটি খুব কম হয় বললেই চলে, বিকাল টাইমে হয়, কিন্তু সেটার জন্য কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় না, মানে মিশন কর্তৃপক্ষ থেকে, বা কোনো কোনো মিশন নিলেও নিতে পারে না, আমরা তো জানি না, কিন্তু খুব কম নেওয়া হয়। আর্জি হচ্ছে যে এগুলো কিন্তু করানো একান্তই দরকার। আমাদের বিভিন্ন সরকারি যে সমস্ত স্কুল আছে, সেই সমস্ত স্কুল থেকে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন খেলা খেলতে যায়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অ্যাথলিটরা যায় দৌড়াতে, কিন্তু মিশন থেকে এগুলো যায় না কেন? মিশনে একটা ছেলে বা মেয়ে পড়লে সে কোনোভাবে কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে পারছে না কেন? কারণ এতে মিশনের কর্তৃপক্ষের কোনো ইন্টারেস্ট নেই, এখানে কোনো প্রফিট হবে না তাদের, তার জন্য যদি অ্যাড হয় আবার করবে, কিন্তু সে অ্যাড করতে গেলে একটা পরিশ্রম লাগে, তো সেই পরিশ্রমকে করতে চায় না। খুব স্পষ্ট একটা ছেলে গত 2024 সালে, ইউরাজ ঠাকুর বলে একটা ছেলে, বাড়ি হচ্ছে পাঞ্জাব, লুধিয়ানাতে যে 69তম ন্যাশনাল গেমস অফ স্কুল হয়েছিল আর কি, সেখানে গোল্ড মেডেল আনে একটা ক্লাস 8-এর বাচ্চা, যার নাম হচ্ছে ইউরাজ ঠাকুর। তাহলে আপনি একজন মিশনের কর্তৃপক্ষ হিসেবে আপনি আপনার ছেলেকে একটা ন্যাশনাল গেমসে পাঠাবেন, এই স্পর্ধা কি রাখতে পারেন? আপনি পারেন না, কারণ আপনি ওসব নিয়ে চিন্তাভাবনা করেনই না, এবং আপনি এর প্রয়োজন বোধই করেন না। আপনার মনে হয় যে 100 জন ছেলে মেয়ে 100 জনই পড়াশোনা করবে, 100 জনই ডাক্তার হবে, 100 জনই ইঞ্জিনিয়ার হবে, কিন্তু বাস্তব হচ্ছে অনেক আলাদা। 100 জনের মধ্যে সবাই একরকম হবে না, এবং আপনারা কিন্তু সেই স্পেসটা একটা ছেলে বা মেয়েকে দিচ্ছেন না। তাহলে এই এখন ব্যাপার হচ্ছে, আপনি হয়তো অনেক এমন জায়গায় বিলং করছেন যেখান থেকে জিনিসটা ভাবা টাফ, তবে আমি তো ভাবেনি না, আপনি তো স্বপ্নই দেখেন না। কোনো জিনিস ভাবনার চিন্তা করা, বা একটু চেষ্টা করা, বা একটু স্বপ্ন দেখা, সেটা কি পাপ? সেটা পাপ নয়, কিন্তু আপনি ভাবতে চান না, কারণ ভাবলে কষ্ট আছে, মেহনত আছে, আপনি মেহনত করতে চান না, আপনার ইন্টারেস্ট নেই। তাই বলছে আপনি একটু ভাবার চেষ্টা করুন একজন মিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে। আপনি যদি শুরু করেন, আপনি একটা ছেলেকে যদি ন্যাশনাল লেভেলে স্পোর্টসে নিয়ে যেতে পারেন, তাহলে কালকে দেখবেন আপনি হয়ে যাবেন রোল মডেল সবার জন্য, পশ্চিমবঙ্গের অন্যান্য মিশন আপনাকে ফলো করবে। পয়েন্ট ফোর হচ্ছে, গেল প্রথমে বললাম বাচ্চাদের কথা, এখন হচ্ছে মিশনের যে তার সিনিয়র আর কি, ক্লাস 10, 11, 12, তারা দেখা যায় অনেক সময় তারা বিভিন্ন দুষ্টুমি করতে শুরু করে, যেমন কি তারা অনেক সময় মোবাইল রাখে, বা মিশনের পাঁচিল টপকে একটু বাজার যাওয়া, বা একটু বিড়ি সিগারেট খাওয়া, এরকম ক্রাইম তারা করতে থাকে। তাহলে মিশনের সিস্টেমের খিলাফ তারা এই ক্রাইম কেন করছে? একটু কারণ যদি জানার চেষ্টা করি, তাহলে প্রথমেই দেখব যে তারা বাইরে যেতে চাইছে কেন। কারণ তাকে 2-3 মাস ধরে বাইরে যেতে দেওয়া হয় না একেবারেই, তাহলে তার জন্য তার বাইরে যাওয়ার ইচ্ছা করে, স্বাভাবিক একটা বাচ্চার, অনেক সময় এটা হয়। অনেক সময় কোনো কোনো মিশনে কি হয়, মুভি বা কোনো কিছু দেখানো হয় না, তাহলে সেই টানেই হচ্ছে কোনো ছেলে মেয়ে একটু বাইরে গিয়ে মুভি দেখার চেষ্টা করে। দ্বিতীয়ত, অনেক সময় হচ্ছে তারা বিড়ি সিগারেট খায়, এটা তো অন্যায়। তাহলে এই অন্যায়গুলো তারা কেন করছে? কারণ আমরা যেই স্টেটেই থাকি না কেন, হিউম্যান তো আমরা হচ্ছে যেই অবস্থায় যেই কন্ডিশনে থাকি, এটা আমার সাইকোলজি, মানে আমার পয়েন্ট, আমি বলছি, এটা আপনার সাথে মিলতে পারে নাও পারে, জাস্ট এটা আমার কথা। তো আমাদের হিউম্যান সাইকোলজি এমন যে আমরা চেষ্টা করি, আমরা যেই কন্ডিশনেই থাকি না কেন, সেখান থেকেই কোনো একটা এন্টারটেনমেন্ট খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে মিশনে তো এন্টারটেনমেন্ট করার জন্য কিছু নেই একটা ক্লাস 10, 11, 12 বাচ্চার জন্য। না আমি তাকে আপনি মোবাইল দিচ্ছেন, না তাকে আপনি মুভি দেখাচ্ছেন, না আপনি তাকে খেলা দেখাচ্ছেন। হ্যাঁ দেখাচ্ছেন, হয়তো বছরে একবার খেলা দেখান আপনি,
বা কোনো একটা ফাইনাল দেখান, ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখান, বা 6 মাসে একবার মুভি দেখান, কিন্তু ইটস নট এনাফ ফর আ স্টুডেন্ট। এটা কিন্তু একটা ছেলের জন্য যথেষ্ট নয়। তার একটা ছেলে যে পড়াশোনা করতে ভালো লাগে, সে কিন্তু পড়াশোনার মাধ্যমে মজা খুঁজে পেতে পারে, মানে পড়াশোনার মাধ্যমে সে এন্টারটেন করতে পারে, কিন্তু সবাই তো পারবে না এটা। তার জন্য এন্টারটেনমেন্ট দরকার, আর সেই এন্টারটেনমেন্টের খোঁজেই কিন্তু আপনার ছেলে পাঁচিল লোককে বাইরে যাচ্ছে সিনেমা দেখতে, বিড়ি সিগারেট খাচ্ছে, বা মোবাইল রাখছে লুকিয়ে লুকিয়ে। এইগুলো হচ্ছে তাহলে এইগুলো থেকে সমাধান পাওয়ার উপায় কি? আপনি একটা জিনিস করতে পারেন, যে আপনার যদি কম্পিউটার সিস্টেম থাকে স্কুলে বা মিশনে, তাহলে সেখানে আপনি এমন সিস্টেম লঞ্চ করুন যে ছেলেরা ইচ্ছা মতো অন ইজ লেজার টাইম, অবসর সময়ে সে এডুকেশনাল ভিডিও দেখতে পারবে, কিছু এডুকেশনাল মুভি, সায়েন্স ফিকশন মুভি দেখতে পারবে। ইভেন হি ক্যান ওয়াচ কমেডি ভিডিওস, কেন সে দেখতে পারবে না? এগুলো নর্মাল। একটা 16, 17, 18 বছরের বাচ্চা সে কমেডিয়ান ভিডিও দেখে, স্ট্যান্ড আপ কমেডি দেখবে, এটা নর্মাল। এবং স্ট্যান্ড আপ কমেডি কেমন ভিডিও দেখবে? সে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার স্ল্যাং ইউজ করে না তাদের ভিডিও দেখবে, কোনো সমস্যা নেই তো। ইভেন হি ক্যান ওয়াচ সাম নিউজ, সে নিউজ দেখবে, সে বর্তমান পলিটিক্যাল যে আনস্টেবল কন্ডিশন সেটা দেখবে। এই এক্সপোজারগুলো যদি সে না পায়, তাহলে তো সে নিজে ভাবনা চিন্তা করার তার কি বলে আর কি, নিজে ভাবনা চিন্তা করবে কি করে? সে নিজে ভাবনা চিন্তা করার অ্যাবিলিটি তো তার মধ্যে জন্মাবে না। তাহলে বিষয় একটা ছেলে ক্রাইম যাতে না করে, তার জন্য তাকে স্পেস দিন, তাকে একটু এন্টারটেনমেন্ট করান ইন আ গুড ওয়ে। পয়েন্ট 5, এখন অনেক মিশন আমি দেখছি বর্তমানে, যারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট করছে এরমভাবে যে আমাদের মিশন গরিবের মিশন, গরিবের জন্য আমাদের দ্বার অলওয়েজ ওপেন আর কি। কিন্তু বাস্তব অন্যরকম। আপনি যখন সেই সমস্ত মিশনগুলোতে আপনার ছেলে মেয়েকে নিয়ে গিয়ে ফেস করবেন, দেখবেন তাদের গল্পই অন্যরকম। সেখানে ওরকম কোনো জায়গায় নেই, গরিবের তো কোনো জায়গায় নেই। এবং আপনি যদি মধ্যবিত্ত হন, তাও আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ছেলে মেয়েকে পড়ানো মিশনগুলিতে বেশ একটু টাফ হয়ে গেছে আর কি। আর একদম যারা গজিয়ে উঠছে ছোটোখাটো মিশন, তাদের কথা আমি বলছি না, একদম ছোটোখাটোদের কথা বলছি না, যারা একটু জায়গা পেয়ে গেছে আর কি, স্ট্যান্ড হয়ে গেছে, তাদের কথাইগুলো আমি বিশেষ বলছি আর কি। তো তারা একটা বিশেষ ট্যাগ লাইন ইউজ করে, সেটা দুস্থ অথচ মেধাবী ছাত্রদের বিশেষ সুবিধা দেওয়া হয়। তো এই মেধাবী কেমন? এই মেধাবী কিন্তু বেশ ভালো রকম মেধা হতে হবে আপনার ছেলে বা মেয়ের, এবং গিয়ে মানে 100% মেধা হতে হবে, এবং সেটা দেখাতে পারলেই মিশনার আপনার ছেলে বা মেয়ের এন্ট্রি হবে। শুধু তাই নয়, এবং অনেক শর্ত থাকে, তো সেই শর্ত আমি নাই বা বললাম। তাহলে বিষয় আপনার যদি গরিবের মিশনই হয়, তাহলে শুধুমাত্র মেধা তো একটা আল্লাহ প্রদত্ত জিনিস, সেটা সবার মধ্যে থাকে না। তাহলে একটা গরিব মানুষ যার মেধা তো ওই 100% নেই, মানে 100 পাওয়ার মতো ক্ষমতা নেই একটা ছেলের, কিন্তু সে লড়তে চাই, সে পরিশ্রম করতে চাই, তাহলে সেরকম ছেলেকে কি আপনার ছেলে বা মেয়েকে আপনি কি সুযোগ দিচ্ছেন? আপনি দিচ্ছেন না। তাহলে আপনি যে ফেক গরিবের মিশন, আমাদের মিশন দুস্থদের জন্য করে সব অ্যাড ফোলাচ্ছেন, এগুলো বন্ধ করুন। 6, বিষয় আপনার এত বড় মিশন, এত টাকা পয়সার লেনদেন তো হচ্ছে, তবে কিছু বেসিক জিনিস যেটা আপনার প্রোভাইড করা দরকার সেটা আপনি করছেন না। আপনার এত ছেলে মেয়ে, তো এত ছেলে মেয়েকে কেয়ার করার জন্য আপনার মিশন ডাক্তার কজন? একজন, এবং সে কোয়াক ডক্টর। অবভিয়াসলি আপনি প্রয়োজনও বোধ করেন না যে একটা ডাক্তার, যে জেনারেল ফিজিশিয়ান অ্যাটলিস্ট MBBS করা আছে, তাকে সাপ্তাহিক একবার এনে ছেলে মেয়েদের চেক আপ করানো, সেটাও আপনি করেন না, কারণ খুব একটা ইন্টারেস্ট নেই আপনার। এখন বিষয় আপনার মিশন যদি উত্তরবঙ্গে হয়ে থাকে, তাহলে দক্ষিণবঙ্গের কোনো গার্জিয়ান প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর যাওয়া সম্ভব নয়। সে হয়তো মাসে একবার বা 2 মাসে একবার তার ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে যায়। আর যদি কাছাকাছি থাকে আর কি, আপনার মিশন কলকাতা আর কলকাতা সংলগ্ন, এবং ছেলের বাড়ি কলকাতা সংলগ্ন, তাহলে
ছেলের গার্জিয়ান প্রত্যেক সপ্তাহে গিয়ে একটা ছেলে মেয়ের বেড কভার, বালিশের কভার বা পিলো কভারগুলো মানে পরিষ্কার করে হচ্ছে ছেলে মেয়েকে দিয়ে আসছে। তাহলে তার তো সমস্যা হচ্ছে না, কিন্তু যে ছেলেটার বাড়ি অনেক দূরে, যার মা বাবা আসতে পারছেন, তাকে নিজেই তার কাপড় টাপড় নিজেই কাচতে হচ্ছে। এখন একটা বাচ্চা ছেলে ক্লাস 5, 6, 7 পড়া একটা বাচ্চা, সে হচ্ছে নিজের কাপড় কাচতে গিয়েই হচ্ছে তার অবস্থা খারাপ, মানে প্রচণ্ড কন্ডিশন খারাপ হয়ে যায়। সেখানে হচ্ছে অনেক বিষয় হয়তো লন্ড্রি সিস্টেম চালু করেছে, আমি জানি না, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে একটা ছেলে মেয়ে যদি নিজের কাপড় কাচতে অবস্থা খারাপ যায়, সে তার নিজের বেডশিট, কভার শিট এগুলোকে রেগুলার পরতে পরিষ্কার করতে পারে না আর কি। সেই জন্য আপনার কি করণীয়, আপনার প্রসপেক্টাসে খুব স্পষ্ট লেখা থাকে, আমি খুব দেখেছি প্রত্যেকটা মিশনের, যে সমস্ত ফিজের মধ্যে একটা কলাম থাকে যেটা হচ্ছে হোস্টেল ফিজ। তা আপনি হোস্টেল ফিজ নিচ্ছেন, কিন্তু একটা ছেলে বা মেয়েকে শুধুমাত্র বেড দিচ্ছেন। কোনো কোনো মিশনে তো ইয়েটা দেয়, ম্যাট্রেসটা, সেটা হচ্ছে একদম বাজে কোয়ালিটির। কিন্তু আপনার দেওয়া উচিত কি, একটা সুন্দর বেড, একটা সুন্দর ম্যাট্রেস, একটা কম্বল, একটা পিলো এবং তার কভার। এবং যেহেতু হোস্টেল ফিজ নিচ্ছেন, আপনি তার ড্রেসপত্র কাচার দরকার নেই, সেটা আলাদা লন্ড্রি করুন, আপনি সেটা করে আপনি আলাদা ফিজ নিন তার ড্রেসপত্র কাচার জন্য, আয়রনের জন্য। কিন্তু যেটা ফ্রিতে, হোস্টেল ফিজে যেটা ফ্রিতে হয়, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে ছেলে বা মেয়ে প্রত্যেক সপ্তাহে তার বেড কভার, তার বালিশের কভার, তার কম্বলের কভার, এগুলো হচ্ছে লন্ড্রিতে তার যে সেট ছিল সেটা দিয়ে আসলো, চেঞ্জ করে আসলো এবং নতুন সেটা সেট হলো। প্রত্যেক সপ্তাহে এটা কিন্তু করা দরকার, কারণ মিশনের ক্ষেত্রে দেখেছি আমরা স্কিন ডিজিজের হচ্ছে প্রবণতা খুব বেশি হয়। এর অন্য কারণ কি? এর অন্য কারণ আপনি হচ্ছে এই সমস্ত দেখেন না, প্রপার গাইডলাইন, হেলথ কেয়ার তো নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা ছেলের থেকে অন্য ছেলের বেডের দূরত্ব তো 1 মিটার রাখার মানে খুব কঠিন ব্যাপার, আপনি 5 সেন্টিমিটার রাখেন না আর কি। আমার ব্যক্তিগত কথা বলে, আমি রাশিয়াতে আছি, যদি এখানে ফিজ অনেক, তবু এখানে হচ্ছে আমার রুমে আমি 3 জন আছি একটা রুমে, এবং এখানে একদম ডিস্টেন্স তো অনেক, আমার বেডের থেকে অন্যজনের বেডের দূরত্ব প্রায় 4 মিটার, মানে 4 মিটার নয়, সরি 2 মিটার, 4 মিটার তো অনেক বেশি, 2 মিটার দূরত্ব। আপনাকে সেটা আমি দিতে বলছি না, কিন্তু অ্যাটলিস্ট একটা দূরত্ব, যেটা আসলেই খুব দরকার, শুধুমাত্র হচ্ছে হেলথ কেয়ারের জন্য নয়, বাকি অন্যান্য বিষয়ের জন্য একটা ছেলের থেকে অন্য ছেলের বেডের দূরত্ব রাখা জরুরি বলে আমি মনে করি। এই হচ্ছে ব্যাপার। তো আপনি যেহেতু হোস্টেল ফিস নিচ্ছেন, তাহলে আপনার এই বেসিক যে নিড, এটা কিন্তু প্রোভাইড করা দরকার। কিন্তু আই হোপ আপনি করেন না এবং আপনি চেষ্টাও করেন না। পয়েন্ট 7, খুব কঠিন সত্য এটা হচ্ছে, মিশনকে সত্যি বলতে একদম জেলখানাই বলা চলে। এই কারণ হচ্ছে বাইরের দুনিয়ায় কি ঘটছে, মিশনের ছেলেমেয়েরা একরকম নাম, এরা একদম কিছুই জানে না। এখন বিষয় হচ্ছে, কোনো একটা বিষয় যদি হট টপিক হয়, যেটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তাহলে কোনো সময় কোনো একটা টিচার যে কিনা জেনারেল নলেজ সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখেন বা ইন্টারেস্ট রাখেন, তিনি অনেক সময় এসে ছেলে মেয়েদের অবগত করেন যে এটা এরকম ঘটছে আর কি। কিন্তু দুঃখের বিষয়, স্যারেরও চাপ থাকে, সিলেবাস শেষ করতে হবে, এবং তার তো ওটা কাজ নয় যে তিনি হচ্ছে প্রতিদিন এসে আপডেট করবেন যে বাইরে কী চলছে, আজকের খবর কি, সেটা স্বভাবতই হয়ে ওঠে না। তো সেই জন্য হচ্ছে আপনার ছেলে বা মেয়ে মিশনে থাকলে কিন্তু ল্যাক অফ ইনফরমেশনে ভুগছে। বর্তমান বিশ্বে বর্তমানে কি চলছে, প্রতিদিনের কি নিউজ, সেটা কিন্তু সে কিচ্ছু জানে না, তার এক্সপোজার কিচ্ছু নাই। এটা কিন্তু অদূর ভবিষ্যতে তাকে কিন্তু একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, কারণ প্রত্যহ যেগুলো ঘটছে সেগুলো হচ্ছে জেনারেল নলেজ, আর সেইগুলো সময়ের সাথে সাথে যদি আপনার ছেলে বা মেয়ের ব্রেনের স্টোরেজ না থাকে, তাহলে কাল অদূর ভবিষ্যতে যখন সে একটা ভালো ইউনিভার্সিটি বা কলেজে পড়বে, তাহলে কিন্তু সে অনেক সমস্যা ফেস করবে। তাহলে সেক্ষেত্রে মিশনগুলো কি করতে পারে? নিয়ম তো খুব সহজ, ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। প্রত্যহ একটা সেশন চালু করেন নিউজ পেপার একটু দেখার, বা সেরকম করে কিছু করা যাক। প্রত্যহ একটা নিউজ চ্যানেল, যেটা নন বায়াসড একটা নিউজ চ্যানেল, তার নিউজ দেখানো হোক, বা আরও আগে যেগুলো বললাম ইউটিউব চ্যানেল, ইউটিউবে এখন অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা সুন্দর ভিডিও দিচ্ছে, ডিপেন্ড অন প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশনস,
এডুকেশনাল ভিডিও, বাকি তো এখন ইউটিউবের দুনিয়া, মোটামুটি সব কিছুই ফ্রিতে হচ্ছে। কিন্তু আপনারা চেষ্টা করেন না, এবং আপনারা মিশনের কর্তৃপক্ষরা এগুলো ভেবে দেখেন না। উপায় বের করুন আপনারা। পয়েন্ট 8, তো সত্যি বলতে মিশনের ছেলে মেয়েদের রুটিন প্রত্যহ একই। আজকে যা করছে 7 দিন পরেও তাই, 14 দিন পরেও তাই, 1 মাস পরেও তাই, 2 মাস পরেও তাই। কি? ওই পড়াশোনা, ঘুম থেকে ওঠা, পড়াশোনা করা, খাওয়া দাওয়া, পড়াশোনা করা, ঘুমানো, এটাই চলে ওদের। এখন বিষয় হচ্ছে একটা বাচ্চা ছেলে যে খেলাধুলা করতে খুবই আগ্রহী, তাকে যদি বলেন প্রত্যেক খেলাই করতে হবে আর কিচ্ছু করা যাবে না, তাহলে সে কিন্তু সেটাতেও বোরিং হয়ে যাবে। আর এটা তো পড়াশোনা করা। এখন সেমভাবে আমি স্পষ্ট বলি, আপনি যদি মিশনের কোনো হেডমাস্টার বা সেক্রেটারি হয়ে থাকেন এবং প্রত্যেক ছেলে মেয়েদের মোটিভেশনাল স্পিচ দেন, তাহলে প্রত্যেক বক্তব্য দিলে কি হয়, আপনার বক্তব্য একই হয়ে যায়। আর সেক্ষেত্রে সত্যি বলতে আপনার বক্তব্য শুনে শুনে আপনার ছেলেমেয়েরা হচ্ছে এক্সস্টেড, এবং তারা আপনার কথাবার্তা একটা সময় পর সিরিয়াস নেবে না। এটাই হচ্ছে বাস্তব। এখন আপনি তো ম্যাচিওর, এখন আপনি প্রত্যহ ডাল ভাত কি খেতে পছন্দ করবেন, বা আপনার একটা বোরিং বন্ধুর বকবকানি প্রত্যহ শুনতে পছন্দ করবেন না। বাচ্চাদের ক্ষেত্রেও সেম জিনিসই হয়, তাদের ভালো লাগে না একই জিনিস। কোনো একটা অনুষ্ঠান যদি করেন আপনারা, সেই অনুষ্ঠানে কি করছেন আপনারা, হচ্ছে কিছু লোক আনছেন, সেই লোকগুলোও একই মুখ। ইভেন সেই লোকগুলো মানে অতিথিগুলো, বিশেষ অতিথি যারা আসেন, তারা যখন বক্তব্য দিতে ওঠেন স্টেজে, ছেলেরা তার আগে থেকেই বলে দেয় যে ইনি এই কথা বলবেন, ইনি এই কথা বলবেন। মানে তাদের মুখস্থ হয়ে গেছে, এই মানুষগুলো এইভাবে আসে, এভাবে স্টেজে ওঠে, এইভাবে কথা বলে। নতুন মুখ তারা দেখতে পায় না। আমার কথা, সত্যি বলতে মোটিভেশনাল স্পিচ দিয়ে কিছু হয় বলে আমার মনে হয় না। যারা শোনে তাদের শুনতে ভালো লাগে একটা সময়, তারপর আবার ভুলে যায়, কোনো কাজ হয় না। তাহলে কাজ কিসে হয়? কাজ হচ্ছে এমন কিছু মুখ আনুন, অবশ্যই বিশিষ্ট সমাজসেবী নয়, এই শব্দের সঙ্গে আমার তীব্র বিরোধিতা আছে আর কি। এমন কিছু রেয়ার ফেস যারা বর্তমান সময়ে একটা হচ্ছে ফেস রাখে, যারা খুবই স্ট্রাগল করেছে, তাদেরকে যদি স্টেজের মানে চোখের সামনে থেকে দেখে তারা যদি 2-4টে যাই নর্মাল কথা বলুক, তারা হয়তো ওই মোটিভেশনাল স্পিকারের মতো সুন্দর সুন্দর গুছিয়ে কথা বলে না, কিন্তু তারা একটা কথা বলবে, একটা লাইন বলবে, এবং সেই লাইনই কিন্তু একটা ছেলেমেয়েকে গুজবাম দিতে একদম সক্ষম। সেই জন্যই বলি, ওইসব একই মানুষজনদের এনে ওই একই বারবার মোটিভেশনাল স্পিকার, ওই একই ডায়লগ, এইগুলো থেকে একটু বাইরে গিয়ে একটু নতুন একটু ক্রিয়েটিভ কিছু ভাবুন, একটু নতুন মানুষ আনুন যারা সত্যিই রেয়ার। আপনি শেফালি বর্মা, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার, বাংলার মেয়ে, তাকে নিয়ে যান, মেয়েদের সামনে বসান, তাকে কথা বলতে বলেন যদি আপনার ক্ষমতা থাকে। কেন পারবেন? আপনি চেষ্টা করুন তাকে নিয়ে আসার, সেটা করুন। এরকম প্রচুর উদাহরণ আছে আমাদের সমাজে এখনো বাংলার। এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে, অনেক সময় অনেক ছেলে বা মেয়ে মেন্টাল হেলথের প্রবলেমে ভোগে, মানসিক বিভিন্ন সমস্যায়। সেগুলো তো আমরা কি করি, সবাইকে একসাথে নিয়ে আমি একটা ডায়লগ দিয়ে দিলাম, তাতে সে কিওর হয়ে ওঠে না। সেক্ষেত্রে কিছু স্পেশালিস্ট এনে তাকে 1-to-1 সেশন করে তাকে কিওর করার চেষ্টা করেন। তো বিষয় এটাই যে আপনি একটা ছেলে বা মেয়ের সামনে যদি সেম ফেস নিয়ে বারবার একই কথা বলেন, তাহলে আপনি বোরিং হয়ে উঠছেন। সেটা না করে ওদেরকে তো নতুনত্ব কিছু দেখান, যেটা অনেক ফ্রুটফুল, এবং আপনার ইমেজটাও ভালো থাকবে আর কি। পয়েন্ট 9, এখন পশ্চিমবঙ্গের কন্ডিশন সম্পর্কে তো আমরা সব অবগত। এর একটা পার্ট হচ্ছে আমাদের শিক্ষার অবস্থা খুবই খারাপ, কারণ সরকারি স্কুলে শিক্ষক নেই, শিক্ষক থাকবে কি করে, নিয়োগ নেই। এখন কিছু স্কুল আছে পশ্চিমবঙ্গে নাম করা, যেগুলো আমরা মেদিনীপুর বা বারাসাতে দিয়ে কিছু রিনাউন্ড স্কুল আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট টাইপ অফ স্কুল, বেশিরভাগ স্কুলের অবস্থা খুব খারাপ। যে সমস্ত স্কুলগুলোতে আপনি আপনার ছেলে মেয়েকে পড়ানোর কথা কখনোই ভাবেন না, এবং আপনার একটা মেন্টালি সেট আপ হয়ে গেছে যে আপনার ছেলে মেয়েদের স্কুলে, সরকারি স্কুলে পড়িয়ে কিছু হয় না। কেন হয় না? কারণ টিচার নেই। আর সরকারও জানে যে আপনি এই দাবি না রাখুন, কারণ সরকারের আবার এই দাবি করলে আপনি আবার বিদ্যুৎ করবেন যে সরকারি টিচারের নিয়োগ নেই কেন। তাহলে আপনি নর্মাল একটা খুব মানুষ হিসাবে আপনি ওসব ভাবেন না। আপনি ভাবেন যে আপনার যে শিক্ষাটা আপনি ফ্রিতে পাওয়ার কথা ছিল,
কিন্তু সেই শিক্ষাটাই আপনি মিশনে গিয়ে টাকা দিয়ে কিনছেন। এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে কারা? শেষ হয়ে যাচ্ছে কিছু মেধা। মেধা মানে কোন মেধার কথা বলছি আমি এখন ছাত্রদের কথা বলছি না, আমি কথা বলছি শিক্ষকদের। যে সমস্ত শিক্ষক আজ নিয়োগ হলে একটা স্কুলে গিয়ে ছেলে মেয়েদের পড়াতে পারতো, সেই শিক্ষকই সেই ছেলেকে পড়াচ্ছে মিশনে। এখন আপনি একটা টাকা দিয়ে, আপনার টাকা আছে, আপনার টাকা দিয়ে আপনি মিশনে ছেলে মেয়েকে পড়াচ্ছেন, ছেলে মেয়ে তো ঠিকঠাক থাকছে, অসুবিধা নেই। কিন্তু একটা টিচার যে এতটা পড়াশোনা করে, এতটা মেহনত করে, এতটা হার্ডওয়ার্ক করে এই জায়গায় এসছে, সে যদি সরকারি স্কুলে পড়াতো, তার অনারিয়ামটা কেমন হতো, তার সম্মানটা কেমন হতো। কিন্তু মিশনে পড়ার জন্য তার অনারিয়াম, তার সম্মানিকটা কেমন হচ্ছে আর কি, এই জিনিসটা একটু ভাবনা চিন্তা করা দরকার। এখন নিয়োগ নেই, তারা কি করবে? তারা যেতেও পারছে না, তারা বাধ্য হয়ে এই সমস্ত মিশনেই পড়াচ্ছে। মিশনের মালিকরাও খুব ভালোভাবে জানে যে এদের যাওয়ার কোনো পথ নেই, কতদূর যাবে, গেলে অন্য একটা মিশনে যাবে, সেই অন্য মিশনের মালিকেরও একই অবস্থা, সে টাকা দেবে না, সে তোমাকে খাটিয়ে নেবে 100%। মিশনের মালিক চাই যে একজন টিচার সে 100% তার এফিসিয়েন্সি দিয়ে ছেলে মেয়েদের পড়ান। কিন্তু একটা শিক্ষক, তার তো একটা জীবন আছে, তার তো একটা পরিবার আছে, তাহলে তাকে ন্যূনতম যতটুকু সাম্মানিক দেওয়া প্রয়োজন, এই মিশনের কোনো মিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টিচার্সের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রোভাইড করে না বা চায়ও না। কারণ তারা জানে তাদের মাজবুরি, তাদের অবস্থা সম্পর্কে জানে যে এর যাওয়ার কথা জায়গা নেই। সরকারের কাছে কোথায় যাবে? সরকার তো চাকরি দেবে না, আর ও ও কোম্পানিতে জব তো করতে পারবে না। কোম্পানিতে গিয়ে একটা শিক্ষিত ছেলে হয়ে জব করতে পারে? কি জব করবে আর কি? এ তো ইতিহাস ভূগোল বা কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স বা মাস্টার করা ছেলে। তাহলে আপনি জানেন যে দৌড় আমার স্কুল পর্যন্তই। এবং সেই জিনিসের সুযোগ নিচ্ছেন আপনারা যারা মিশনের সেক্রেটারি আছেন বা সো কল্ড হেডমাস্টার বা ব্লা বেলা বেলা আর অনেক কিছু আর কি। আমার কথা একটাই, এই সমস্ত একটা পয়েন্ট মাথায় আসলো আমার, যে এই টিচার অনেক সময় হয় যে একটা টিচারকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, একটা টিচার ভালো টিচার, কিন্তু সেই টিচার গুরুত্ব পায় না। কেন? সে তো নর্মাল টিচার বা সামনের স্কুলের টিচার, সে তো আর বড় কোনো জায়গায় জব করে না। কিন্তু সেই টিচারই যখন 2 বছর পরে সরকারি জব পেয়ে যায়, সেই সেম টিচারকে আপনি 2 বছর পরে আনছেন আপনার স্কুলে গেস্ট টিচার হিসাবে, এবং যে স্যালারি দিতেন তার 4 গুণ বেশি স্যালারি দিয়ে। এবং গেস্ট টিচার, পার্মানেন্ট টিচার নয়, তিনি আসবেন গেস্ট হিসাবে, নিজের সময় মতো নিজের ইচ্ছা মতো পড়াবেন। তাহলে আপনি হচ্ছে মানুষকে চিনতে শিখুন। যে টিচারকে আপনি একটা সময় অবহেলা করতেন, সেই টিচারকে আপনি 4 গুণ বেশি স্যালারি দিয়ে গেস্ট টিচার হিসেবে আনছেন। এটা কিন্তু হয়ে থাকে এবং একদম অবভিয়াস কথা, আমি কোনো বানিয়ে কথা বলছি না। তাহলে আপনি তো একটা এডুকেশন ইনস্টিটিউশন রান করছেন, আপনি শিক্ষিত হয়ে যদি একটা শিক্ষাকে সম্মান না দিতে পারেন, তাহলে কেমন শিক্ষিত ব্যক্তি আপনি? বিবেচনা করবেন আপনি এই বিষয়টা। পয়েন্ট 10 এবং সেকেন্ড লাস্ট বিষয় হচ্ছে যে এই ভিডিওটা যারা পুরোটা দেখলেন, এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হওয়ার জায়গা আছে। বিশেষ করে মনেই হতে পারে যে এটা এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেশনস অফ অল মিশনস, তবে আসলে এটা নয়। অনেকেই অনেক কথা বলবে। একটা কথা বলতে পারেন যে একটা ছেলে বা মেয়ে বাড়িতে থাকলে তো পড়াশোনা কিছুতেই হতো না, বা এরকম অনেক গরিব ছেলে মেয়ে থাকে বাড়িতে দুবেলা ঠিকঠাক খেতে পায় না, তারা মিশনে এসে অ্যাটলিস্ট একটা পরিবেশ পাচ্ছে যেখানে পড়াশোনা করতে পারছে 4 দেওয়ালের আড়ালে, একটা ছাদের নিচে, এবং অন্তত 3 বেলা খেতে পাই। আপনি এই যুক্তি দিচ্ছেন, ঠিক আছে। তাহলে একটা ছেলে সেরকমই একটা অন্যদিকে ভাবলে, একটা প্রচন্ড ধনী পরিবারের ছেলেও আপনার মিশনে পড়ছে, তাহলে বাড়িতে সেই যে সুবিধা পাই, যে রাজার হালে একটা ধনী পরিবারের ছেলে, আপনি মিশনে কি সেই সিস্টেম, সেই পরিবেশ তাকে দিতে পারবেন? পারবেন না। তাহলে একই বিষয়ে আপনার দুটো যুক্তি হয়ে যাচ্ছে না। একটা দরিদ্র ছেলে যখন কথা বলছেন, তখন তার পরিবারের কন্ডিশন তুলে এনে কথা বলছেন। একটা ধনীর ক্ষেত্রে তো সেটা বলতে পারবেন না, কারণ আপনি সেই সুবিধা দিতে পারবেন না আপনি। তো বিষয়টা এরকম নয়, একটা ধনী পরিবারের ছেলে যেমন বাড়িতে থাকে সেই সার্ভিস দেওয়ার কথা আমি বলছি না। তবে একটা ছেলের প্রপার, আপনি একটা ছেলের দায়িত্ব নিচ্ছেন মানে, সেই যেমনই হোক, সে প্রচন্ড ধনী পরিবার থেকে প্রচন্ড দরিদ্র পরিবারের ছেলে যেমনই হোক,
সবার একই সুযোগ সুবিধা, সবার প্রপার হেলথ কেয়ার, প্রপার ফুডিং, লজিং, সমস্ত দায়িত্ব কিন্তু আপনার। এবং আপনি যদি এই দায়িত্ব নিতে না পারেন তাহলে কিন্তু মিশন খোলার দরকার নেই, মিশন চালানোর দরকার নেই, আপনি বন্ধ করে দিন মিশন। একটা ছেলে বা মেয়ে তার দায়িত্ব নিচ্ছেন মানে তার এভরিথিং দায়িত্ব আপনার নিতে হবে, তার থাকা, খাওয়া, পড়া, প্রপার গাইডলাইন্স, এভরিথিং। সেটা যেভাবেই হতে পারে। আপনি হচ্ছে স্টুডেন্টের কাছ থেকে টাকা নিয়েও সেই সার্ভিস প্রোভাইড করতে পারেন, কিংবা আপনি বিভিন্ন ডোনেশন নিয়ে সেই সার্ভিস প্রোভাইড করতে পারেন, বা আপনার বাপের প্রচুর টাকা আছে, আপনার প্রচুর টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন। বাট ইউ হ্যাভ টু প্রোভাইড অল দ্য সাবসিডি টু স্টুডেন্ট হোয়াট এভার দ্য নিড, নট নো এনি এক্সকিউজ অ্যাট অল। দ্য লাস্ট বাট নট লিস্ট, শেষ পয়েন্ট আমার বিষয় হচ্ছে, উপরে যে সমস্ত কথাগুলো বললাম এই কথাগুলো পার্শিয়ালি কিছু কিছু মিশনের ক্ষেত্রে দু একটা পয়েন্ট হলেও রং হতে পারে, কারণ দেখি কিছু কিছু মিশন এখন ক্রিয়েটিভ অনেক জিনিস করার চেষ্টা করছে। তবে অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্রিয়েটিভ থিংস অল আর সেম, বাকি সব সেম, বাকি সমস্ত জায়গায় একই জিনিস হয়। কারণ আমি মোটামুটি মিশনের সঙ্গে যুক্ত বহুদিনের, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ম্যানেজমেন্ট, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ গাইডার বহুদিন যুক্ত ছিলাম। তো এবং শুধু একটা মিশনে নয়, আরও বিভিন্ন মিশনের স্টুডেন্ট যারা আমার ফ্রেন্ড পড়াশোনা করেছে, তো অভিজ্ঞতা একটাই এসছে আমার, সেম অভিজ্ঞতা। তো ডোন্ট ট্রাই টু প্রুভ মি রং, এটাতে কোনো লাভ হবে না আর কি। বরং উপায় বের করার চেষ্টা করুন, এর সমাধানটা কীভাবে করা যায়। যারা মিশন চালাচ্ছেন আশা করছি তাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্যের মতোই, যে এই সমস্ত ছেলে মেয়েদের একটু এগিয়ে নিয়ে যাওয়া, যে কতটা এগিয়ে গেলে অন্য রাজ্যে গিয়ে তারা মব লিঞ্চিং হওয়ার ভয় থাকে না, কতটা এগিয়ে গেলে খান বা মোহাম্মদ নাম থাকলে তাদেরকে দেশদ্রোহী বা মোল্লা ট্যাগ শুনতে হয় না, যতটা এগিয়ে গেলে এপিজে আব্দুল কালামের লিগ্যাসি বহন করে নিয়ে যাওয়া সম্ভব, ঠিক ততটুকু এগিয়ে যেতে হবে আমাদের। এবং সবার মিলিত প্রচেষ্টাই হচ্ছে আমরা এগিয়ে যাব। তাই ধন্যবাদ, অ্যান্ড বিইং হাম্বলি, যদি ভুল বলে থাকি তাহলে মার্জনীয়। ধন্যবাদ।